1 2 3 4 5 6 7 7টা কেমন করলো? 2টা কলা শেষ হয়ে গেল। 1 2 3 4 5 6 7টা কলা। আমি বলছিলাম 8টা কলা। আচ্ছা, কারণ আজকে ফারিয়া বলেছে ওর মা বাবা কাছে আসলে ওর জীবনে 16টা কলা হবে। তার মানে এখন পর্যন্ত ফারিয়ার জীবনে 8টা কলা আছে, আর বাকি 8টা কলা মানে 16 কলা হতে গেলে ওর মা বাবা আসতে লাগবে। এখন কথাটা হচ্ছে শুধু ওর মা বাবাই আসবে নাকি পমপমের মা বাবাকেও চাইছে? এটা একটা বিশাল প্রশ্ন। কারণ পমপমের মা বাবাকে চাইছে কি না ও, না এই যুগের মেয়ের মতো শুধুমাত্র আমার মা বাবা হলে হবে, সেটাও হতে পারে। আচ্ছা, কারণ ও সারাক্ষণ নিজের মা বাবার কথাই কিন্তু সারাক্ষণই বলতে থাকে। তো ফারিয়া আজকে বিছানা উঠালো, বিছানা দুটো বেড কাভার বেডশিট ছিল, দুটো বেডশিট ধুয়ে দিয়েছে, শুকিয়েছে, এটা আবার পাতলো। হ্যাঁ, তারপর রান্না নেই, কারণ বাসি রান্না ছিল। বেশ বাসি খাওয়া বেশ ভালোই খেতে পারে। বাসি রান্না ছিল তো, রান্না নেই, সকালবেলার টাইমটা বসে বসে কেটে গেল। তারপর আবার বলল এত কম সময়ের মাঝে এত সুন্দর করে ঘর কে সাজাতে পারে? দুটো তিনটে বেডশিট, ঠিকই তো, এক্স্যাক্টলি তোমার মতো এরকম ভাগ্য সবাই নিয়ে জন্মায় না যে এত ফ্রিজ, গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন, সরি কি বলে, মাইক্রোওয়েভ সব গিফটে নিয়ে নিলে। হ্যাঁ, তাছাড়া যে আরও কত গিফট এমনিতে পেয়েছো, শোকেসটাও বোধহয় ম্যান্ডি দিয়েছে। এরকম ঘর সাজানোটা নিজের দমে করনি। হ্যাঁ, লোকের দমে সাজানোটাকে সাজানো বলে না। নিজের দমে পাই পাই করে এক টাকার জিনিস যেটা করা, তোমার দিদিভাই ম্যান্ডি করে সেটা বলতে পারবে যে হ্যাঁ আমার দমে আমি সব। এখন যেগুলি পাই আলাদা কথা, কিন্তু সেই ফুটো জল পড়ার ঘর থেকে যা কিছু, ডাইনিং টেবিলই হোক, টিভি হোক, এসি হোক, সব কিছু নিজের টাকায় এবং নিজের দমে করেছে। সেটাকে বলা হয় নিজের দমে করা। কতজন করতে পারে এক মাসের মধ্যে? সত্যিই পারে না, সত্যিই পারে না। কারণ মানুষের একটা খরচ করার আগে কিছু টাকা রেখে খরচ করে। আর তোমারটা যেহেতু গিফট ছিল, তুমি তোমার টাকাটা তোমার কাছে রাখাই আছে, আর লোকের টাকাটা দিয়ে মাস্তি করেছো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার ভাগ্যের ব্যাপার। ভালোবাসা পেতে ভাগ্য লাগে, অবশ্যই অবশ্যই গিফট পেতেও ভাগ্যই লাগে, ভালোবাসা পেতে ভাগ্যই লাগে। যাই হোক, তো ফারিয়ার তো এখন 16 কলা পূর্ণ হবে, মানে খুব বেশি দিন আর নাই। ফারিয়ার মা বাবা ফারিয়াকে হয়তো মেনে নেবে। আমার মনে হয় না কখনই ফারিয়ার মা বাবাকে কোনোভাবে সামাজিকভাবে কোনো কিছু করা হচ্ছে বা করা হবে। কারণ ফারিয়ার মা বাবা খুব একটা বেশি ওদের কমিউনিটির সাথে জড়িয়ে নেই। ফারিয়ার মা বাবার ঘরে ওই কাকিমারাই আসে, ওই কাকুই আসে, ওই ঠাম্মিরাই আসে যারা কিনা সবাই হিন্দু। সেখানে কমিউনিটিতে বেশি কিছু ওদের আনা জানা নেই যে ওরা কিছু প্রতিবাদ করবে। আর রইল বাকি ফারিয়ার বাবার দিকের লোক, বাবার দিকের লোকের সাথে অনেক বছর আগের থেকেই ঝগড়া, বাবার প্রত্যেক পরিবারের সাথে ঝগড়া। সেখানে সেই পরিবার লোক হয়তো ইনস্ট্যান্ট 5-7 দিন আগারাগি করতে পারে, তারপরে হয়তো আর আগারাগি করার আর কারণ আছে বলে মনে হয় না। আর সত্যি কথা বলতে কি, ফারিয়ার মা বাবা পমপমের থেকে ভালো ছেলে পেত বলে আমার মনে হয় না। কারণ মেয়েকে নিজেদের ঘরানার, নিজেদের ধর্মের কোনো কিছুই শিক্ষা দিতে পারেনি, শিক্ষা দেয়নি। সেই ক্ষেত্রে ওদের কাছে হিন্দু ছেলে ছাড়া কোনো অপশন ছিল না। কোনো ভদ্র মুসলিম পরিবারের বউ হতে যেই কোয়ালিটিগুলি লাগে, রেগুলার নামাজ পড়া, আব্রু, এইসব জিনিস, রোজা রাখা, এগুলি তো ফারিয়ার মধ্যে নেই। তাহলে হিন্দু পরিবারের বউ হলেই এই ওড়না চারা, চুড়িদার পরে ঘোরা, এগুলি করতে পারবে? নাহলে ওদের ধর্মে পারতো, বিশেষ করে হলো গ্রামাঞ্চলে। আচ্ছা, তোমরা দিদি ও তো এখন শাড়ি পরে থাকে গরমের মধ্যে। হ্যাঁ, গরমের মধ্যে শাড়ি পরে থাকে, কারণ ওর এই সময় একটু নতুন নতুন গন্ধ ওর স্বামী নেবে, আর পাবলিকের একটু ভিউজের ব্যাপার আছে, তো এরভাবে ও নিতে পারে। তাছাড়া ওর একান্ত আপন দিদিভাই মানে আমাদের ম্যান্ডিও কিন্তু আজকাল শাড়ি পরে থাকে। ম্যান্ডি বিষয়ে শাড়ি অনেক জমে গেছে, তাও ম্যান্ডিও পরে থাকে। তাই দুই বোনই শাড়ি পরে থাকে। ম্যান্ডির কাছ থেকে ও কোনো কিছুই শেখেনি। প্রথম কথা, ম্যান্ডি ভিডিওটা আছে দেখলাম, ম্যান্ডি বলছে যে 2 দিন ধরে কাজে লোক আসে না, তোমরা কেউ কখনো কোনোদিন মানে কোনোভাবে সাহায্য করেনি। ঠিকই, ম্যান্ডি কোনোদিন কোনো কিছুতেই কারো কাছে সাহায্য পায়নি। যখন ওর বাবা অসুস্থ ছিল, যে চোখে দেখে, তখন তো সময় চলে যেত কাজ করতে, ম্যান্ডি বাচ্চাটাকে কোলে নিয়েও এই বাবাকে ভাত মেখে খাইয়ে দিয়েছে, বাবার মুখ ধুয়ে দিয়েছে। বৃষ্টি পড়ছিল ভোরবেলা, তখন ম্যান্ডি স্নান করতো। হ্যাঁ, এখানে গামছা বেঁধে ওই ছোট কাকির ঘরের সামনে থেকে একটা ফুল, নয়নতারার ফুলগুলি আছে, ওগুলি কুড়িয়ে নিয়ে এসেছে, ঠাকুরের জন্য ফুল কুড়িয়ে আনতো। সেই ম্যান্ডিকে নিজের চোখে দেখেছি।
এবং চিরকাল ম্যান্ডি সোমনাথকে ওই খাটে বসেই খাবার দিয়েছে। হ্যাঁ, চিরকাল থালটা সাজিয়ে একদম স্বামী সেবার মতো করে সেবা দিয়ে গেছে চিরকাল। অসুখ হওয়ার পর, মানে ওই অপারেশনটা হওয়ার পর 3-4 দিন হয়তো বিছানায় ছিল, আদারওয়াইজ সব সময় চা করে এনে দেওয়া। কখনোই ম্যান্ডিকে সোমনাথ ওই বসে বসে খাবার তুলে দেয়নি। ম্যান্ডিকে বলবো, সৌমেনকে একটু কাজ শেখাও। যখন তুমি চলে গেছিলে, ও শুধু ডিম সিদ্ধ করতে পারতো, একটু ভাতটা কোনো মতো করতো, বাকি তরকারি মাই দিত, কিন্তু 1-2 পদ ওকে শেখাও যাতে ও ভালো করে করতে পারে। হ্যাঁ, 1-2 আইটেম প্রত্যেকটি বসে জানা শেখা উচিত। এদিকে ফারিয়া দেখো, কোনো কিছুই মানে কোনো কাজই নিজে একা করতে পারে না। সকালটা তো বসে কাটালো, তারপর বিকেলে ভাবলো যে না, তাহলে ভিডিওটা 5 মিনিট হয়ে গেছে, এখন ভিডিওটাকে বড় করতে হবে। তো বড় করতে গিয়ে কি করলো, ও রান্না বসালো, ডাল করলো, তারপর পটল ভাজা করলো, আর একটা কি ভাজা করলো। হ্যাঁ, সাথে ও একটা কথা বলছিল যে সঙ্গে সঙ্গে গ্যাস স্টোভগুলি পরিষ্কার করে, এবং গ্যাস স্টোভগুলি পরিষ্কার করতে করে হাতটা পুড়ে যায় না। আমরা তো গ্যাস স্টোভ পরিষ্কার করি না, আমরা 7 দিন 10 দিন পরে গ্যাস স্টোভ পরিষ্কার করি। আরে নতুন স্ল্যাব দেখছো, নতুন কিছু দেখছো, তাই তোমার এরকম লাগছে। প্রত্যেকটি মহিলাই রাতে ঘুমানোর আগে গ্যাস স্টোভ পরিষ্কার করে মুছে ঘুমায়, এবং দুপুরবেলা রান্না শেষ করে প্রত্যেকেই গ্যাস স্টোভ পরিষ্কার করে রাখে। এখনকার দিনে মেয়েরা কাচের গ্যাস স্টোভ ইউজ করে, সেগুলি পরিষ্কার না রাখলে ভীষণ দেখতে বিচ্ছিরি লাগে, ভীষণ দেখতে। গ্যাস স্টোভ পরিষ্কার করতে গিয়ে তোমার হাতেও ফোসকা পড়ে গেছে। ওরে বাবা রে, একদম ননির পুতুল। কথাগুলি শুনলে না হাসি পায়, মনে হয় যেন কোনো রাজনন্দিনীর ঘর থেকে তুমি এসেছো। হ্যাঁ, মানে সারা জীবন কুমারের ঝি পাতিলরে কয় এটা কি, তোমার হচ্ছে এটা। এইরকম ঘর থেকে এসে তোমার এই অবস্থা। জানালা দিয়ে হাওয়া এসে দেখে ও যে কি খুশি হয়েছে, কি খুশি হয়েছে, এটা স্বাভাবিক, আমি বুঝতে পেরেছি। কারণ ওর বাপের বাড়িতে কোনো জানালা ছিল না, মনে আছে? ম্যান্ডি যখন প্রথম দিন গেছে, ম্যান্ডিকে জানালা দেখে জানালাটা খুলতে গেছিল, সঙ্গে সঙ্গে যে জানালার যে পাল্লাগুলি আছে খুলে চলে আসলো। তাড়াতাড়ি করে ম্যান্ডি ওই জানালাটা বন্ধ করে দিয়েছে। ওর বাবার বাড়ির ঘরে 2টো ঘরই ছিল, ওই যেখানটা এসি ছিল ওখানটাতে একটা জানালা ছিল, কিন্তু ওটা খোলা যেত না। পরে তো ওই জানালা জায়গাটা বন্ধ করে দিয়ে ওখানটার মধ্যেই বোধহয় টিভিটা রেখেছে, মানে জানালাটা খোলার কোনো চান্স ছিল না। আর পাশের রুমটা, ওইখানে একটা যেখানে চকির মতো না, একটা ঘরটাতে একটা খাট বা চকির মতো আছে, আর যেখানে ম্যান্ডি শোকেস দিয়েছিল শোকেসটা আছে, ওইখানেও জানালা আছে বলে আমার মনে পড়ছে না, পড়লো ছোটখাটো থেকে থাকে। জানালাটা কোথাও নেই, শুধুমাত্র রান্নাঘরে জানালা আছে। তো সেখানে ওর হাওয়া খাওয়ার কোনো চান্স, বা এইভাবে জানালা দিয়ে ফুরফুর করে হাওয়া আসতে পারে সেটাও জানতো না। কারণ ওর মা বাবা সবাই ওরা ওই যে ঘরের সামনে যে একটা বারান্দার মতো আছে, সেখানে বসে ওরা বোধহয় হাওয়ার ফিলটা নিত আর কি। তো এখানে হাওয়া দেখেও বিশাল বিশাল খুশি। কালকে আমি এটা নিয়েই নাটক করে বলেছিলাম, 1 মাসের যখন বিয়ে হয় তখন এরকম হাওয়া বৃষ্টি দেখলে খুব খুশি হয়। আর যার 12 বছরে বিয়ে হয় তখন সে দেখে বলে, মেঘ দেখে দেখো আমার মনের অবস্থাটা ঠিক মেঘের মতো। তখন মেঘ দেখলে চোখে জল আসে, বৃষ্টি দেখলে চোখে জল আসে। আর নতুন বিয়ের পরে বৃষ্টি দেখলে মনে হয় হাউ রোমান্টিক, উফ আজকে ঘুমটা জম্পেশ হবে, উফ চলো একটু বৃষ্টি থেকে ভিজে আসি, ছমছম পায়ে নেচে আসি। হ্যাঁ, এটা সময়ের মানে কি বলবো এটাকে, সময়ের দান। সময়কে সময় দিতে হচ্ছে সময়ের দান। তো ফারিয়া দিভাই 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 খুব করতে থাকে। দিভাইয়ের যে স্বামীর সেবা, হ্যাঁ, জীবনে কোনোদিনও সোমনাথ বলতে পারবে না ও ঘর মুছেছে, ওটা এখন তো হেল্পিং হ্যান্ড আছে, আমার তো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমাকে একটু সাহায্য করে। না, তোমাকেও সাহায্য করাটা যে সেটা কোনো খারাপ না। আজকালকার দিনে ঘরে ঘরে ছেলেরা মেয়েকে সাহায্য করে, কিন্তু ওই ন্যাকামিগুলি আর কি, উফ পারছি না, হ্যাম না, ঘেমে গেছি বাবা, 2টো ঘর মুছে হাঁপিয়ে গেছি, 2 পদ রান্না করতে করতে জান বেরিয়ে গেল, এইগুলি ফালতু কথা। এইরকম ইয়াং বয়সে 23-24 বছর এতে এইরকম 2টো ছোট ছোট রুম, ওই 2টো রুম মুছতে গিয়ে তুমি যদি হাঁপিয়ে যাও, তুমি তো বড় লোক হওয়ার স্বপ্ন দেখছো, বিশাল বড় বাড়ি থাকবে, তুমি বলে বিশাল বড় বাড়ি থাকবে, আমরা লোক রাখবো। হ্যাঁ, তোমাদের এই কথাটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, লোক রাখবো। তোমার দিদিভাই কিন্তু প্রথম দিকে হেল্পিং হ্যান্ড ছিল না, একা হাতেই পুরো সংসারটা করেছে। ছোট বাচ্চা, বাবা, স্বামী। আর সোমনাথকে সবসময় থালা সাজে, এখন যেমন থালা সাজিয়ে দেয়, মনে আছে আগে ওই ডালিয়ার উপর পনির কাজু কিশমিশ ছড়িয়ে, এই থালাটা কিন্তু সবসময় স্বামীর সেবাতে কিন্তু কোনোদিনই ম্যান্ডি দূরে ছিল না। মেয়ের জন্য বিকাল হলেই ওই ডিম সিদ্ধ, ফল, ডাক্তার বলেছিল মেয়েটার গ্রোথ কম, এগুলি করতে কিন্তু কোনোদিনই দূরে থাকেনি। সব সময় কিন্তু দিদিভাইয়ের যে গুণগুলি
সেগুলি শেখার চেষ্টা করা আমার উচিত। এটা ম্যান্ডি করেছে চিরকাল ম্যান্ডি করেছে। ওই সোমনাথকে সেবা, মেয়ের খাওয়া, মেয়ের পড়া, এগুলি তো মেয়ে তো কত পরে নিজে হাতে খাওয়া শিখলো, কত পরে। ওই যখন ওদের 2023-এর নভেম্বর ডিসেম্বরে ওই দাদু ঠাম্মার বাড়িতে গিয়ে নিজের হাতে খাওয়া শিখলো। এর আগ পর্যন্ত ওই ভাতের ঠাল নিয়ে ম্যান্ডি উপরে বসে পড়তো, খাটের উপরে বসে পড়তো, মেয়েকে খাইয়ে দিত। তারপর ধীরে ধীরে গিয়ে মেয়ে খাওয়া শিখলো। দিদি ভাইয়ের কাছ থেকে গুণগুলি কিন্তু শিখতে লাগে। কখনোই কিন্তু বরকে দিয়ে কোনো কাজ করায়নি, আর বড়ও করেনি। তার জন্য বর ডিম সিদ্ধ করতে বর হাঁপিয়ে যাচ্ছিল, কি করে করবে, কি করে বুঝবে। ভাত করতে গিয়ে জান একদম টুরুস হয়ে যাচ্ছিল। সেইখানে তোমার বর সবটাই। তারপরে দেখো ম্যান্ডির ভাল লাগছিল না, কিন্তু সোমনাথ খেতে চেয়েছিল সাবুদানার পায়েস। ম্যান্ডি কিন্তু উঠে সেরে ইউটিউব দেখে সাবুদানার পায়েস বানিয়ে দিল। সেখানে তোমার বর খাসির মাংস খায় না, তুমি কিন্তু বায়না করো প্রায় সময়, না খাসি খাবো, মুরগি খাবো না। আর ম্যান্ডি যেহেতু সোমনাথ মিষ্টি জাতীয় জিনিস খায় না, আর সেদিন মানে কালকে বললো একটু খাবে সাবুর পায়েস, ও কিন্তু উঠে বানিয়ে দিয়েছে। যখন যেদিন আগে তো ম্যান্ডি রান্নাই করতো, মেয়েকে জিজ্ঞেস করতো মেয়ে কি খাবে না খাবে তার উপরে ভিত্তি করে। আর সোমনাথ যদি যখনই কিছু বলতো কখনোই সেটা কিন্তু ও বানিয়ে দেয়নি বা করে দেয়নি সেরকম না। সেদিকটা দেখে কিন্তু দিদি ভাইয়ের থেকে শুধু ব্লগিং করা শিখলে চলবে, শাড়ির বিজনেস করা শিখলে চলবে, দিদি ভাইয়ের গুণগুলিও কিন্তু শিখতে লাগবে। তারপরে আসছি অসুখ নিয়ে কথা। হ্যাঁ, জ্বরটা জানি কেন কমছেই না। যতক্ষণ মতো ওষুধটা থাকে, ওষুধের মেয়াদটা থাকে, ততক্ষণ মতো জ্বরটা আসে না। ও নিজে 13 মিনিট কত সেকেন্ডে নিজে বলল। তারপর যখন খেতে বসেছে পম আবার বলতে শুরু করে দিল যে হ্যাঁ ওর তো শরীরটা, আমার ফারুর শরীরটা খারাপ, জ্বর, বাস। কেন না তুমি আমার শরীর খারাপ বলবে না? কারণ তাহলে শরীর খারাপ তুমি তোমার বরকে বলতে না করছো, তুমি তাহলে নিজে বললে কেন? মনে পড়ে ওই রিং লাইটটা ওখানে সরিয়ে আনতে রাখতে নিজে বললে কেন যে হ্যাঁ আমার শরীর খারাপ, জ্বরের ওষুধটা খারাপ মতো? তোমার তো এখনো হাতে আরো 6 দিন সময় আছে না? তুমি তো 25 তারিখের আগে যাবে না, 24 তারিখ পেমেন্ট ঢুকবে তারপর যাবে। 6 দিনের মধ্যে কি প্রত্যেক দিনই বলতে হবে শরীর খারাপ বলতে নেই? তুমি যথেষ্ট তোমার রোজগার আছে, তোমার বর আজকেও কাজে গেছে, ডেলিভারিতে গেছে বা কোনো কাজে গেছে, তোমার বর এইরকমভাবে রোজগার করছে, আয় ডাক আছে। তারপরও কেন ওই পেমেন্ট ঢুকবে পেমেন্ট তোমার 2 লাখ 2.5 লাখ টাকা ঢুকবে, এটা আমরা সবাই জানি। সেটা নিয়ে এতবার বলার কি আছে? এতবার স্টিলের থালটা খেয়ে খুব ভাল লাগলো, স্টিলের থালটা তুমি 2টো স্টিলের থাল কিনতে পারতে না? যেই হারে তুমি ঘুগনি আর কি সব রাস্তা দাঁড়িয়ে গন্ধরাজ মোমো খেয়েছো, 2টো স্টিলের থালের কত দাম হলো। আরো কিছুদিন যাক, আরো কয়েকটা কিনবো। ওই 25 তারিখে তুমি পারলে 2 লাখ টাকা দিয়ে অর্ধেক কিচেন সামগ্রী কিনে নিয়ে আসতে পারবে। তোমাদের তত টাকা লাগবে না, তোমার সংসার খরচ করতে কত লাগবে? 20,000 টাকা ম্যাক্সিমাম, 20 ম্যাক্সিমাম, ইনক্লুডিং ডাক্তার, ওষুধ, শাড়ি কেনা, শাড়ি সেল, বিজনেস করে 20,000 টাকা ম্যাক্সিমাম। বাকি যে 1,80,000 বা বাকি যে 2 লাখ টাকা, এটা পুরোটা তুমি ব্যাংকে রেখে দিতে পারবে, পুরোটা ব্যাংকে রেখে দিতে পারবে। তাতে পারলে তুমি একটা অন্য আরো বড় কিছু ধামাকা কিছু কিনতে পারবে। তোমার টাকার অভাব নেই। এই মাসের স্যালারিটা জুলাই মাসে হয়তো এত 2 লাখ হতে হবে না, হয়তো 1 লাখ নাগাদ হবে। কিন্তু ওটা তো 2 লাখ থেকে 2.5 লাখ মধ্যে পাবে। তারপরেও এই ন্যাকা কাঁদানিটা ভালো না। মানে ঠাকুর রাগ হয়, নেই বললে ঠাকুর, তুমি ঠাকুর মানো না, যাই হোক আল্লাহ রাগ হয়। হ্যাঁ, তো এটা বুঝতে লাগবে যে কখন কোনটা রাগ হয়, কোনটা ভালো হয়। যাই হোক, তুমি তোমার পরিবারের সাথে মেলার আশায় বসে আছো। সমস্ত মেয়েরাই বিয়ের পরে চাইবে স্বামী, সন্তান, পুরো পরিবার, সব মেয়েরাই চাই বাপের বাড়িও থাকবে, শ্বশুর বাড়ি থাকবে। বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক যখন এক থাকে, এক হয়, দেখতে, মিশতে, বসতে ভালো লাগে। আলাদা থাকলে সব মেয়েরাই কষ্ট পায়। আর তোমার মা তোমার পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে। তোমার মা তোমার পাশে চিরকাল ছিল, অস্বীকার করো না। এটা টোটালি ফালতু কথা। ওই দেখো, ওই সোনম রাজবংশী, ওর ক্ষেত্রে ওর মা ওর পাশে আছে, পুলিশ ধ্যাতানি দিয়ে বার করে দিয়েছে যে মা পাশে ছিল, মার সাথে। কারণ একটা মেয়ের ব্যাপারে প্রথম কথাই পুলিশ বলেছে, মেয়ের ব্যাপারে মা জানবে না সেটা হতে পারে না। হ্যাঁ, 2 মাস 3 মাসের প্রেম হলে মা হয়তো ধরতে পারতো না, বা বোঝার আগেই প্রেমে পড়ে কিছুটা হয়ে গেছে, এমন হতো। 3 মাস হয়েছে প্রেম হয়েছে, 3 মাস হয়েছে পরিচয় হয়েছে, 7 বছরের সম্পর্ক, আর মা জানে না যে ছেলেটা বাড়িতে ঘরে ঢুকি আসা যাওয়া করতো। তো এই কথাটা যাকেই বোঝাও, যেসব ভিউয়ার্সকেই বোঝাও,
যারাই বোঝে বুঝুক, আমাদের মতো লোকরা অসম্ভব। ছেলেটা ঢুকতো, তাহলে তোমার মা কতটা স্মার্ট, একটা ছেলে একটা তোমার কোনো সম্পর্ক নেই, কিছু নেই, তার সঙ্গে তোমাকে একা একা গাড়িতে ঘুরতে বেরোতে দিত, অ্যালাউ করতো। বলতে লাগে তোমার ডেঞ্জারাস টাইপের মানুষ ছিল। তাহলে এইরকম দিনে একটা জোয়ান মেয়ে, টিপিক্যাল জোয়ান মেয়েকে একটা ছেলের সাথে রাত্র 12টা 1টার সময় ঘোরার জন্য অ্যালাউ করতো, এতটা স্মার্ট কোনো গ্রামের মহিলা হতে পারে? একদম বলবে না। গাড়িতে অন্য কেউ থাকতো, তুমি আর সেটা একা থাকতে। পুজোর ভিডিওগুলো দেখেছি, পরীক্ষা দেওয়ার সময় একা গেছো, দুজনে মিলে অনেক জায়গায় একা গেছো, সরস্বতী সময় একা গেছো। তাহলে একটা ছেলের সাথে, ইয়াং ছেলের সাথে আগুনের সামনে ঘি থাকলে গলবেই। তোমার মা তারপরও জেনে বুঝে ভিন্ন ধর্মী ছেলের সাথে মেয়েকে এভাবে খুল্লা ছুট দিয়ে রেখেছিল, না জেনে না শুনে। এত বড় রিস্ক। তাহলে ভাগ্যিস ভালো ছেলের পাল্লায় পড়েছো, খারাপ ছেলে হতে তো অনেক কিছু যেতে পারতো। তাহলে এরকম মা তো রিস্কি না, যে মেয়ে এতটুকুন খেয়াল রাখে না তার মেয়ে কার সঙ্গে মিশছে, কিভাবে মিশছে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে। তো এটাই ছিল ফারিয়া ভার্সেস ম্যান্ডির শাদিশুদা জিন্দেগি। আর ওই যে বললাম, 1 মাসের বিয়েতে স্বামীরা বারবার স্ত্রীর অসুখের কথা বলে, আর 12 বছরের বিয়েতে স্বামীরা জিজ্ঞেস করে না কোথায়, কখন, কিভাবে শরীর খারাপ হয়েছে। 1 মাসের বিয়েতে মেঘ দেখলে নাচতে ইচ্ছে করে, বৃষ্টি পড়লে গাইতে ইচ্ছে করে, হাওয়া আসলে করে ঘুরতে ইচ্ছা করে। আর 12 বছরের বিয়েতে হাওয়া আসলে ধাত্রি ছাই সব কিছু ফেলে দিল। মেঘ দেখলে নিজের ভেতরের যে মেঘ জমে আছে চোখ দিয়ে তখন বৃষ্টি পড়তে শুরু হয়। বৃষ্টি দেখলে তোর জানলা বন্ধ করে মনে কোথায় নাকি কিছু ভিজে ফেললো। এটাই হচ্ছে পার্থক্য 1 মাস ভার্সেস 12 বছরের। চলো বাই।